আসলে আমি ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি রেজিস্ট বোর্ডের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনারা যারা বৈদ্যুতিন এবং বৈদ্যুতিক মাধ্যমের বন্ধু এসেছেন তাকে অভিনন্দন জানিয়ে আজকে আমাদের যে সমস্যা ট্যাক্স সংক্রান্ত যে সমস্যাগুলি নিয়ে কথা বললেন। অ্যাকচুয়ালি আমরা দেখেছি 18 সালে যখন আমাদের সর্বশিক্ষা যে শিক্ষকরা ছিলেন এবং 10,323 যে শিক্ষকরা ছিলেন বা অনিয়মিত কর্মচারী যে আরও ছিলেন তাদেরকে বিভ্রান্ত করার জন্য তাদেরকে পথে নামিয়েছে। আমরা তখন বলেছিলাম যে লোক দেখিয়ে তাদেরকে পথে নামিয়েছে সেই লোকটা যদি সংগ্রহ করতে না পারে তারা ভুল পথে পরিচালিত হচ্ছে, কিন্তু একটা অংশ সেই কথাটা শুনেনি। আমরা সর্বশিক্ষার এখনও 4,905 জন শিক্ষক আছেন যারা দীর্ঘদিন সরকারের সাথে আলোচনা করার পরও সরকারের প্রতিশ্রুতি ছিল, ভীষণ ডকুমেন্টে ছিল যে গভর্নমেন্ট আসলে তার পরেই যত প্রকার প্রতিবন্ধকতা থাকুক না কেন সব কিছু পরিষ্কার করে নিয়ম নীতি মেনেই তাদেরকে রেগুলার করা হবে। এবং আপনারা লক্ষ্য করেছেন ত্রিপুরায় যে তৎকালীন সময়ে যারা বাইরে থেকে এসছেন তারা সবাই এই কথাগুলো বলেছেন। আসামের মুখ্যমন্ত্রী তো বলেছেন যে আমরা আসামে দিয়ে দিয়েছি সর্বশিক্ষা শিক্ষকদের, আমরা নিয়মিতকরণ করে দিয়েছি, কিন্তু পরবর্তী সময় আপনারা দেখছেন উনি বলেছিলেন ঘুমাকে চালানা আমরা দিয়ে দেবো তাদেরকে। যেই জিনিসটা লক্ষ্য করলাম যে এই সর্বশিক্ষা শিক্ষকদের প্রথমেই তারা অনেক ডেপুটেশন দিলেন, সরকারের সাথে কথা বলা হলো না। যখন মাননীয় আমাদের যে হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে, বিচার রায়ের পরিপ্রেক্ষিতে বলা হলো যে তাদেরকে নিয়মিত করতে হবে। এখানে 3টি ভাগে ভাগ করা হলো। গ্রুপ 1-এ যারা সার্ভিস এন্ট্রি থেকেই ডিএলএড এবং বিএড করা আছে তাদের 10 জনকে সেখানে রেগুলার করা হলো, 10 জনকে রেগুলার। গ্রুপ 2 নাম্বার গ্রুপের মধ্যে চাকরি পাওয়ার পর যারা ডিএলএড করেছেন তাদের স্কেল দেওয়া হয়েছে 3% ইনক্রিমেন্ট, কিন্তু বাকি ডিএ, গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট এবং পেনশন কিছুই তাদের দেওয়া হয়নি। তার জন্য তারা সেখানে দাবি করছেন, আন্দোলন করছেন। গ্রুপ 3 নম্বরে সেখানে বলা হলো যারা ডিএলএড করেন নাই এবং চাকরি 19 জুন 2011 পর তারা কিছুই পাননি। বামফ্রন্ট সরকার আমলে যে ফিক্সড পেটা তাদের ছিল সেই পেটি তারা এখন পর্যন্ত তারা পাচ্ছেন। তারা পূজার অ্যাডভান্সও পান না। আমরা যে পূজার মধ্যে সবাই পূজার মধ্যে এবার 2100 টাকা করে যে বোনাস পেয়েছি সেটাও তারা পান না। এই পরিপ্রেক্ষিতে মাননীয় হাইকোর্ট রায় খুব সুন্দরভাবে রায় দিয়েছিলেন। এই রায়ে সবাইকে রেগুলার করার কথা, ওই যে ডেটটা আমি বললাম 29 জুন 2011 আগে যারা চাকরি পেয়েছেন তারা সবাইকে নিয়মিতকরণের কথা বলেছেন, কিন্তু আমরা লক্ষ্য করলাম রাজ্য সরকার তাদেরকে নিয়মিত করলেন না। তারা দ্বিতীয়বার তারা হাইকোর্টে মানহানি মামলা করলেন যে হাইকোর্টকে অপমান করা হচ্ছে, মানহানির মামলা তারা করলেন। করার পর আমরা লক্ষ্য করলাম কেউ নির্লজ্জ একটা সরকার হলে পড়ে যে হাইকোর্ট রায় দিয়েছে তারপরও তাদেরকে নিয়মিতকরণ করা হলো না এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা আসলেই নিয়মিতকরণ করব। তারপরে এই রাজ্য সরকার এই 4,905 জন শিক্ষকের পরিবারকে পথে বসিয়ে তারা সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে তারা এসএলপি দাখিল করলেন। আজকে বলেছেন আমাদের সাধারণ সম্পাদক এসএলপি দাখিল করার পরে গত 13 তারিখ সেখানে আমাদের সমস্যা হয়েছে। কিন্তু এই যে ঘটনাবলীগুলো আমাদের সামনের দিন কত ভয়ানক, কত বিপজ্জনক। এমনি ত্রিপুরায় যে 56,000 কর্মচারী বিধানসভায় নোটিশ, বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 56,000 কর্মচারী কমে গেছে। শিক্ষক স্বল্পতায় ভুগছে, স্কুল কলেজ সব জায়গায় শিক্ষক স্বল্পতা ভুগছে।
ত্রিপুরা যে 302টা স্কুল একজন মাস্টারমশাই দিয়ে চলছে, আমার কথা না, বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী যে জয় ভাষণ তিনি বলেছেন কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে। সেই জায়গায় সর্বশিক্ষাদের ন্যায্য দাবি তারা ন্যায্য দাবি, তারা উপযুক্ত ভূমিকা পালন করছে। কিন্তু দেখা গেল যে তারাও পিছিয়ে সেখানে যেতে বাধ্য, সুপ্রিম কোর্টে তারাও যেতে বেশি বাধ্য হয়েছে এবং তাদের খুব কষ্ট হচ্ছে। তারা টাকা কালেকশন করছে, তাদের খুব কষ্ট হচ্ছে। তাদের মধ্যে কিছু ট্যাগ দিয়ে পেয়েছে, কিছু ট্যাগ দিয়ে টিআরবিটি দিয়ে তার মধ্যে একটা অংশ পেয়েছে। বাকিগুলো যেহেতু রায় দিয়েছে কোর্ট, রায়ের পরিপ্রেক্ষিতে সেটা দেননি। আমরা দাবি করছি রাজ্য সরকারের কাছে অনতি বিলম্বে তাদেরকে রেগুলার করা হোক। তাদের যে তৃতীয় তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছে, ভাগ না করে সবাইকে সেখানে রেগুলার করা হোক এবং তাদের সার্বিকভাবে সমাজের অন্যান্য মাস্টারমশাই তারা যেটা বলতে বাধ্য হচ্ছি। 217 জন যারা চাকরি করতেন, 217 জন না ফেরার দেশে তারা চলে গেছে। আপনারা একটু যদি লক্ষ্য রাখেন, 2323-এর যে পরিবারগুলো, এই মাস্টারমশাইরা বাজারে 500 টাকা 700 টাকার সবজি নিয়ে বসেন বেচার জন্য, চার দোকানে চা বিক্রি করেন, মাছ ব্যবসা করছেন, মাছের অল্প মাছ কিনে নিয়ে ব্যবসা করছেন। সেখানে বিভিন্ন জায়গায় তারা অনলাইনে কাজ করার চেষ্টা করছেন, 10টা কাপড় কিনে বিক্রি করার চেষ্টা করছেন। তাদের পরিবারের অবস্থা, তাদের ভয়াবহ অবস্থা তাদের পরিবারে। অনেকেই রোগাক্রান্ত, কর্মক্ষম হারিয়ে ফেলেছেন, মানসিক অবসাদে ভুগছেন তারা। এই 2323 কি বলেছিলেন তো আসলেই আমরা দিয়ে দেবো 2323 সেগুলার করে দেবো, যে আইনি জটিলতাতে সব দূর করে আমরা দিয়ে দেবো, এমনি যদি সিদ্ধান্ত নিয়ে দিয়ে দেবো। তাদের নিয়ে অনেক খেলা খেলেছে, কিন্তু আমরা কী দেখলাম? প্রতিশ্রুতি খেলাপ করলেন। প্রথমে আমাদের প্রথম যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তিনি তদন্ত কমিশন বসিয়েছিলেন যে কেন তাদের চাকরি গেল, কিছুই বের করতে পারলেন না। সুপ্রিম কোর্টে রায় দিয়েছে যে আনকনস্টিটিউশনাল। আপনারা জানেন সেখানে যে রাজ্য সরকার 30% চাকরি নির্দেশ দিয়েছিলেন, সেটাই সুপ্রিম কোর্ট ধরেছিল, মেইন পয়েন্টে ধরেছিল। উনি তদন্ত কমিশন বসালেন। মানিক শাহ এসে এবি পালের নেতৃত্বে, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এবি পালের নেতৃত্বে 3 সদস্যের কমিটি বসালেন, তাদের কীভাবে কী করা যায়। এবি পাল 2323-এর পক্ষে রায় দিলেন, বললেন, কিন্তু এখন পর্যন্ত সেই রায়, এবি পালের যে তদন্ত, সেই তদন্তের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কোনো ভূমিকা নিলেন না সেখানে। তো এই 2323 তারা এখন বিভিন্নভাবে একটা সমাজের শিক্ষকতা, একটা জায়গায় চাকরি করলে তারপর হঠাৎ করে যদি বাড়িতে চলে যায়, কী অবস্থা। আমরা দাবি করছি এই 2323-এর এখনই তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করো, নাহলে তারা এই 217 জন না ফেরার দেশে চলে যাচ্ছে। আগামী দিন আরও অনেক